আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। কোটা সংস্কার আন্দোলনে আহতদের পুনর্বাসন করতে হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ শুরু হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে একথা জানান উপদেষ্টা। এ সময় ঢাকা মেডিকেলে ভর্তি আহতদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সুচিকিৎসা দেওয়ার নির্দেশনা দেন তিনি। বলেন, যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করা ছাড়া কিছু করতে পারবে না সরকার, তবে আহতদের পুনর্বাসনের সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। তাদের পুনর্বাসন কিভাবে ঘটাবো, আজকের থেকে শুরু হয়ে গেল তাদের পুনর্বাসনের কর্মকাণ্ড। প্রত্যেকটা হাসপাতাল থেকে রেজিস্টার্ড পেশেন্ট যারা আছেন তাদের লিস্ট আমরা নেওয়া শুরু করছি। আমরা ডেটাবেস তৈরি করব। সেই ডেটাবেস ধরে নাম, স্থান, যোগাযোগ ঠিকানা, আমরা একটা ডেমোগ্রাফিক ম্যাপ করব। দর্শক, এই বিষয়ে সরাসরি জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। আহতরা চিকিৎসা নিতে কোনো অসুবিধা পোহাচ্ছেন কিনা এবং পরিবারের সদস্যরা কি বলছেন জানাবেন। আমরা কিন্তু খবরে আসলে জানাচ্ছিলাম যে সকালে আজকে প্রায় প্রতিদিনই আসলে সরকারের যারা ঊর্ধ্বতনরা আছেন কিংবা দায়িত্বশীল যারা আছেন তারা কিন্তু এখানে যারা আসলে চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল অর্থাৎ সারা বাংলাদেশ থেকে, শুধু এই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কোটা আন্দোলনে যারা আহত হয়েছেন তারাই নয়, শুধু আমরা যেমন আজকে ভেতরে যখন গেলাম সেখানে কিন্তু দেখলাম এখন পর্যন্ত 34 জন কিন্তু সেখানে আসলে চিকিৎসাধীন আছেন এবং এই 34 জনের কিন্তু একটি বড় অংশই ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসা এবং তাদের স্বজনদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তারা কিন্তু আসলে ঘুরে ফিরে এদের বেশিরভাগ রোগী কিন্তু আসলে গুলিবিদ্ধ এবং এই গুলিবিদ্ধ হওয়ার তারিখটি 4 এবং 5 এবং এই 4 এবং 5 তারিখের ঘটনা কিংবা কথাগুলো তারা যখন আসলে বলতে যান এবং তারা যখন হাসপাতাল টু হাসপাতালে আসলে তখন ঘুরছিলেন তখন কিন্তু বিভিন্ন হাসপাতালে আসলে এই রোগীগুলো নিবে কি নিবে না সেরকম একটি শঙ্কার ভিতরে কিন্তু তারা ছিল এবং দিন শেষে তারা কিন্তু সেই কথাটি বলছিলেন, যদি আসলে 5 তারিখের এই পট পরিবর্তন না হতো, অর্থাৎ শেখ হাসিনা যদি আসলে না পালাতেন কিংবা ক্ষমতা না ছেড়ে দিতেন, তাহলে আজকে যে সুচিকিৎসা তারা এখানে পাচ্ছেন কিংবা তাদের রোগীগুলো যে এখনো মোটামুটি অনেকেই সুস্থ বোধ করছেন এবং অনেকে রিলিজ দিয়ে দিবে এমন রোগীর সংখ্যাও কিন্তু আমরা অনেককে দেখলাম, সেই পরিস্থিতিটি আসলে আদৌ তারা পেতেন কিনা সেই কথাটি বললেন। তবে আজকে যারা আহত আছেন তাদের অনেককে আসলে রিলিজ দিয়ে দিলেও তারা কিন্তু আসলে যেহেতু অনেকের শরীরেই বিভিন্ন রকম সল্লাগুলি লেগেছে এবং এই গুলিগুলো ইচ্ছা করলেও আসলে বের করা যাচ্ছে না, ডাক্তাররা আসলে বলছিলেন যে এই গুলিগুলো বের করতে গেলে আসলে ভালোর চেয়ে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, যার জন্য তারা আসলে চেষ্টা করবেন যে আসলে গুলিগুলো শরীরে আসলে সহনশীল জায়গায় পৌঁছায় কিনা। পরবর্তীতে যদি তারা মনে করেন যে আসলে গুলিগুলো বেশি সমস্যা করছে সেই ক্ষেত্রে তারা আসলে এই ধরনের অপারেশনে তারা যাবেন, তার আগ পর্যন্ত এটি যাবেন না। তবে সবচেয়ে ভালো কিংবা ভালো খবর যেটি যে উপদেষ্টা যিনি সমাজ কল্যাণ উপদেষ্টা এসেছিলেন এবং তিনি কিন্তু আসলে জানিয়েছেন যারা আসলে আহত হয়েছে এবং যারা আসলে কাজকর্ম করতে পারবেন না তাদেরকে কিন্তু পুনর্বাসনের জন্য শুধু ঢাকা মেডিকেল নয়, ঢাকা মেডিকেল ছাড়াও সারা বাংলাদেশে যতগুলো মেডিকেল আছে সেই মেডিকেলে আসলে যারা ভর্তি আছে সেই তথ্যটি তারা কালেকশন শুরু করেছে এবং তারা নিজেরা একটি আলাদা কোঅর্ডিনেশন সেল গঠন করবে। সেই সেলে আসলে শুধু হসপিটাল না, আমরা সাংবাদিক যারা আছে কিংবা বাইরের যারা আছে তারা কোনো তথ্য দিলে তার তথ্যটিও কিন্তু এন্ট্রি হবে। আমি শুধু ঢাকা মেডিকেলের কথা যদি বলি যে ঢাকা মেডিকেলে কিন্তু এ পর্যন্ত প্রায় 2200 রোগী কিন্তু এই কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু ভর্তি হয়েছিলেন এবং সর্বশেষ আমরা যেটি বললাম যে 34 জন রোগী এখানে আছেন। শুধু এই এক ঢাকা মেডিকেলেই কিন্তু মারা গিয়েছেন প্রায় 163 জন কিন্তু এই ঢাকা মেডিকেলে শুধু মারা গিয়েছেন এবং এখন পর্যন্ত 3 জন আইসিইউতে আছেন। তারপরেও ডাক্তার আমাদেরকে যেটি বলছেন যে আসলে আশঙ্কাজনক অবস্থায় আছে এমন রোগীর সংখ্যা আসলে তাদের কাছে নেই। তো এই ছিল আসলে ঢাকা মেডিকেলের সামনে থেকে আহত রোগীদের নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোলাগুলিতে মাছ ব্যবসায়ী মিলন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম উসমান সহ 62 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন তার স্ত্রী শাহনাজ। বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক। গেল 21 জুলাই
শিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মাছের আড়তে যাচ্ছিলেন মিলন। এ সময় ছাত্র জনতার আন্দোলনে দুর্বৃত্তরা গুলি বর্ষণ করলে মিলন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমনের দাফন সম্পন্ন হয়েছে। গেল রাত ৯টায় টাঙ্গাইলের গোপালপুর নলিন হাই স্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলাম, পুলিশ সুপার গোলাম সবুর, কেন্দ্রীয় যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ স্থানীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন। গত ৪ আগস্ট টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইয়ে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয় ইমন। বিভিন্ন দাবি নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীতে চলাচলকারীরা। সচিবালয়ের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, রাজধানীতে চলাচলকারীদের ভোগান্তি কোন কোন পথে দেখছেন? মারফি, আমি এই মুহূর্তে সচিবালয়ের সামনে রয়েছি। সচিবালয়ের সামনে সকাল থেকে বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ বিভিন্ন পর্যায় থেকে আসলে বিভিন্ন দাবি নিয়ে তারা এখানে এসে দাঁড়িয়েছেন এবং তাদের দাবিগুলো বিভিন্ন কয়েকটি বেশ তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে তারা জানাচ্ছেন। তো এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন অফিসের সামনে অনেকেই দাবি নিয়ে দাঁড়িয়েছেন এবং রাস্তাঘাট এতে আসলে অনেকটা যানজটের তৈরি হয়েছে। তো এই সচিবালয়ের সামনেও বিভিন্ন পর্যায়ের মানুষেরা এখানে চলে এসেছেন। আমরা এই মুহূর্তে আপনাদের যাদের দেখাচ্ছি যে 10 সাল থেকে এই পর্যন্ত 24 সাল পর্যন্ত গত 14 থেকে 15 বছরে অনেক মানুষ যারা নিখোঁজ ছিলেন, যারা তাদের স্বজনদের খোঁজ করার দাবিতে তারা কিন্তু এখানে এসেছেন। গত 14-15 বছর যাবৎ যারা ঘরে ফিরেনি এবং তারা আয়না ঘরের কথা বলছেন বারবার এবং এখানে কিন্তু কয়েকশো মানুষ তারা তাদের স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবিতে এখানে এসেছেন। তো সবারই স্বজন আসলে কোনো না কোনো সময়ে নিখোঁজ হয়েছেন, যারা এখন পর্যন্ত তারা আসলে খোঁজ পাননি। তা আমরা এখানে তাদের একজনের সাথে আসলে কথা বলবো যে আপনাদের এখানে আসলে আপনারা কি দাবি নিয়ে এসেছেন এবং আমাদের এখানে দাবি হলো যে যারা আমাদের স্বজনহারা, যারা আমরা নিখোঁজ গুম হয়েছে, এখনো কাউকে সন্ধান পাওয়া যায়নি এবং তারা কোথায় কি অবস্থা আছে তাদেরকে আমরা আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের 12:30টার দিকে একটা মিটিং আছে। সেখানে আমাদের 7 দফা দাবি আছে। সেই দাবির ভিতরে আমাদের 48 ঘন্টার মধ্যে আমাদের স্বজনকে যারা পাওয়া যাচ্ছে না তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য এক। দ্বিতীয় নাম্বার হলো যে তারা যে পরিবারগুলো যে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সেই ক্ষতিগ্রস্ত বিষয়ে করা এবং যারা এই ধরনের জুলুম অত্যাচার করছে, অন্যায় করছে, তাদের আমরা সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু বিচার চাই। ধন্যবাদ। তো আমরা এখানে আরেকটি জায়গায় দেখেছি যে যারা বিডিআর বিদ্রোহের সময় ৭৬ ব্যাচের তারা এরপরে সেই বিডিআর বিদ্রোহের পরে তারা তাদের চাকুরিতে ফিরতে পারেনি, তারাও এখানে দাবি নিয়ে এসেছেন এবং আরও অনেক জায়গা থেকে এসেছেন, যেমন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে এসেছেন, তারাও এসেছেন রাজস্বকরণের। তো আমরা দেখেছি যে বিভিন্ন দাবি নিয়ে তারা এই পর্যন্ত এসেছেন। তারা বলছেন যে গত 15 বছরে তারা কোনো দাবি নিয়ে কারোর সাথে কথা বলতে পারেনি, সরকারকে বারবার বললেও আসেনি। সেজন্যই তারা আসলে এই দাবিগুলো নিয়ে এখন আর কি এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার যে আসছে তাদের কাছে এই দাবিগুলো জানাচ্ছেন এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে তাদের সাথে কথা বলছেন, এই দাবিগুলো শুনছেন তারা। তো তারপরও এখানে পুরো ঢাকা শহরে কিন্তু এই পর্যায়ে কিন্তু অনেক যানজটের তৈরি হয়েছে। তো এখন আসলে সেটি এখন দেখার বিষয় যে আসলে দাবি দাওয়াগুলো তারা কিভাবে বা কি পর্যায়ে তারা কি পালন করা হয়। মারফি, শরীয়ত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। ফ্লাইট সার্ভিসে সব চুক্তিভিত্তিক কেবিন ক্রু চাকরির স্থায়ীকরণ করা সহ 20 দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চুক্তিভিত্তিক কেবিন ক্রুরা। গতকাল সকাল থেকে বাংলাদেশ বিমান কেবিন ক্রু ইউনিয়নের পক্ষ থেকে তারা অনশন করেন। দাবি পূরণ না হলে ফ্লাইট পরিচালনা না করে কর্মবিরতিতে যাওয়ার হুমকি দেন তারা।
কেবিন ক্রুরা জানান ২০ দফা দাবিতে তারা অনশন করছেন। দাবিগুলো নিয়ে ৮ আগস্ট বিমানের সাবেক এমডি ও সিইওকে স্মারকলিপি দেন ইউনিয়নের সভাপতি সম্পাদক। এমডিকে ও এসডি করার কারণে তারা পরিচালনা কাস্টমার সার্ভিস হায়াত উদ দৌলা খানকে এই দাবিগুলো জানান। বিমানে বর্তমানে ৬৩০ জন কেবিন ক্রুর মধ্যে ৩৯০ জনেরই নিয়োগ হয়েছে চুক্তিভিত্তিক। রেল টিকিট নিয়ে টাস্কফোর্স গঠন করা হবে, পাশাপাশি কালোবাজারি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতু ও রেল উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান। সকালে রেল সেক্টরে ভবিষ্যৎ করণীয় শীর্ষক বৈঠকে একথা জানান তিনি। বৈঠকে রেলের টিকিট কালোবাজারি রোধ, সময় মতো ট্রেন ছাড়ার ব্যবস্থা মনিটরিং জোরদার করা, রেলের জমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন উপদেষ্টা। রেল সচিব এম.এ. আকমল হোসেন আজাদ, রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী, রেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। কাউন্টারে গেলে টিকিট পায় না, কিন্তু আবার ইয়েতে গেলে উঠলে টিকিট পায়। তো আমরা বলছি যে এটা চলবে না, আগে চলছে, এটা চলতে পারে না। তো এখন আমি বলছি যে একটা টাস্ক ফোর্স করতে, এবং এইটা দুইটা জিনিস, ওইসব ফিকটিশিয়াস আইডি এবং ফিকটিশিয়াস ফোন নম্বরগুলো ব্লক করে দিতে, যাতে ওরা টিকিট কিনতে না পারে, এবং যারা টিকিট কিনলো তাদেরকে আবার ট্রেনে দেখতে হবে যে আইডির লোক, যে টেলিফোন নাম্বারের লোক, সেই লোক ট্রাভেল করতেছে কিনা। ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নডের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন তারা। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে, এগুলোর প্রতিকার কি এবং কিভাবে এগুলোকে আবার ট্র্যাকে আনা যায়, সঠিক জায়গায় আনা যায়, আর সেখানে তাদের কি সহযোগিতা থাকতে পারে, অর্থনীতির ক্ষেত্রে তাদের কি সহযোগিতা থাকতে পারে, বিশেষ করে আমাদের যে বড় একটা অংশ তাদের দেশে রপ্তানি হয় ইউরোপিয়ান ইউনিয়নে, এটা কিভাবে আমরা অব্যাহত রাখতে পারি। সিরাজগঞ্জের সঙ্গলায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 5 জন। রোববার মধ্যরাতে জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি মাইক্রোবাস মধ্যরাতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা 4 জনের মৃত্যু হয়। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে ঢাকা সহ দেশের 11 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তাই এসব অঞ্চলের নদী বন্দরে সতর্কতা দেখাতে বলা হয়েছে। সোমবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরে নদী বন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।